স্লাইডটি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা প্রিভিয়াস ক্লাসে রেজিস্টার ভেরিয়েবল পর্যন্ত পড়েছিলাম, স্ট্যাটিক ভেরিয়েবল, রেজিস্টার ভেরিয়েবল। আমরা আজকে ফাংশন ওভারলোডিং দিয়ে শুরু করব। এটা ফাংশনের লাস্ট একটা টপিকস ছিল। ফাংশন ওভারলোডিং সম্পর্কে আমরা ডিটেইলস নেক্সট কোন একটা ক্লাসে ডিসকাস করব। আমরা জাস্ট ফ্যাক্ট একটু জেনে নিই যে ফাংশন ওভারলোডিংটা কি। নাম থেকে আমরা হয়তো বা টাইটেলটা থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি যে ফাংশন ওভারলোডিং, যে এখানে একটা ফাংশন ওভারলোডেড হবে। ওভারলোডেড কখন হয়? যখন একই ফাংশন বারবার যদি ইউজ হয়, সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে মানে ফাংশনটা ওভারলোডেড হচ্ছে বলতে পারবো। তাহলে এই ক্ষেত্রে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা কিভাবে ঘটে? দ্য প্রসেস অফ ডিক্লেয়ারিং মাল্টিপল ফাংশন উইথ সেম নেম বাট ডিফারেন্ট প্যারামিটার। তাহলে এখানে কি কি ঘটনা ঘটবে? এখানে মাল্টিপল ফাংশন থাকতে হবে এবং মাল্টিপল ফাংশন হলেও প্রত্যেকটা ফাংশনের নেম কিন্তু সেম হবে। প্রত্যেকটা ফাংশনের নেম কিন্তু সেম হবে, কিন্তু ওই ফাংশনগুলোর মধ্যে যেহেতু প্যারামিটার থাকবে, আমরা ফাংশন ডেফিনিশনে দেখেছিলাম যে প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটার লিস্ট থাকে, ওই প্যারামিটারগুলো ডিফারেন্ট হইতে পারে। তাহলে প্যারামিটার ডিফারেন্ট হবে বলেই ফাংশনগুলোকে আমরা মাল্টিপল বলতে পারতেছি। যদিও বা ফাংশনগুলোর নেম কিন্তু সেম থাকবে, কিন্তু প্যারামিটার ডিফারেন্সের কারণে ফাংশনগুলোর কাজও ডিফারেন্ট হয়ে যাবে, বা ফাংশনগুলোর ফাংশনগুলোর টাইপও ডিফারেন্ট হয়ে যাবে। এটা আমরা একটা एग्जांपल দেখলে ক্লিয়ার হবে। A function is overloaded when same name is given to different function. যদি আমরা বিভিন্ন ধরনের ফাংশনের সেম নেম প্রোভাইড করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি ফাংশন ওভারলোডিং। The function with same name must differ in one of the following ways. তাহলে বলা হচ্ছে কি যে প্যারামিটারগুলো ডিফারেন্ট কিভাবে হইতে পারে যাতে করে আমি মাল্টিপল ফাংশন পেতে পারি। যদিও বা ফাংশন নেম সেম, কিন্তু প্যারামিটারের কি কি ধরনের ডিফারেন্সের কারণে ফাংশনগুলো মাল্টিপল হয়ে যাবে। তো তার মধ্যে তিনটা ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। একটা হতে পারে নাম্বার অফ প্যারামিটার। নাম্বার অফ প্যারামিটার ধর কোন একটা ফাংশনে প্যারামিটার আছে দুইটা, আর একটা ফাংশনে প্যারামিটার আছে তিনটা, তাহলে এখানে কিন্তু ফাংশনগুলো মাল্টিপল হয়ে যাচ্ছে, সেম থাকতেছে না, যদিও বা ফাংশন নেম সেম। এরপর আরেকটা চেঞ্জ হতে পারে ডেটা টাইপ অফ প্যারামিটার। ধরো একটাতে আমি যদি সেম প্যারামিটার যদি দুইটা ফাংশন ইউজ করতে চাই, সেম প্যারামিটার, তাহলে আমি চাইলে ডিফারেন্সের জন্য তাদের ডেটা টাইপ চেঞ্জ করে দিতে পারি। ধরো একটাতে আমি একটা প্যারামিটারের বা একটা ভেরিয়েবলের ডেটা টাইপ নিলাম ইন্টিজার, আর একটা ফাংশনের ক্ষেত্রে ভেরিয়েবলের ডাটা টাইপ নিলাম আমি ফ্লোট, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। আরেকটা হতে পারে সিকোয়েন্স অফ প্যারামিটার। সিকোয়েন্স অফ প্যারামিটার বলতে কি যে একটাতে আমি যে অর্ডারে দেওয়া হয়েছে, ধরো আমি একটাতে দিলাম এক্স ওয়াই, আরেকটাতে আরেকটা ফাংশনে দিলাম আমি ওয়াই এক্স, তাহলে এভাবে কিন্তু সিকোয়েন্স চেঞ্জ করে আমি চাইলে কি করতে পারি ফাংশনগুলোকে মাল্টিপল করতে পারি। এখানে যদি আমরা একটা एग्जांपल দেখি, এটা ডিটেইলস স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট অন্যগুলোর চেয়ে। আমরা স্ট্রাকচারটা আজকে ডিসকাস করব না, এটা আমরা যেহেতু ফাংশন ওভারলোডিংটা একটা স্পেশাল ফিচার সি প্লাস প্লাস এর, এটা আমরা নেক্সট অন্য কোন একটা ক্লাসে ডিসকাস করব। আপাতত আমরা এটা একটু দেখি যে যে প্যারামিটার ডিফারেন্সের কারণে ফাংশনগুলো কিভাবে কাজ করে। যেমন ধরো এখানে একটা আমরা ফাংশন দেখতে পাচ্ছি ক্যালকুলেট ফাংশন, যেখানে একটা প্যারামিটার এবং সেটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। আর একটা ক্যালকুলেট ফাংশন দেখতে পাচ্ছি যেখানে প্যারামিটার হচ্ছে দুইটা 6 7, দুইটারই ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে এই কোন প্যারামিটারের জন্য কোন ফাংশনটা অ্যাক্টিভ হবে সেটা আমরা কিভাবে বুঝবো? তার প্যারামিটার লিস্ট দেখে। এবং ফাংশন ডেফিনিশনেও আমরা দুইটা ফাংশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইন্টিজার নাম 1, দ্যাট মিন্স একটা ভেরিয়েবল, আর একটা ফাংশনের দুইটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি নাম 1 এবং নাম 2। তাহলে যখন শুধুমাত্র আমরা একটা প্যারামিটার অ্যাসাইন করব, আমরা যদি একটা প্যারামিটারের ফাংশনকে কল করি, তাহলে একটা প্যারামিটার যে ফাংশনে দেওয়া ছিল এই ওই প্যারামিটারের ভ্যালুটা ওই ফাংশনে কপি হয়ে যাবে। আর যদি আমরা দুইটা প্যারামিটারের ফাংশনকে যদি আমরা কল করি যেখানে দুইটা প্যারামিটার দেওয়া, তাহলে দুইটা প্যারামিটারের জন্য যে ফাংশনটা ফাংশন ডেফিনিশনে ছিল এই 6 7 এই দুইটা ভ্যালু ওই ফাংশনে ক্যালকুলেট ফাংশনে কপি হয়ে যাবে। তাহলে কখন
মানে কোন প্যারামিটারের কি ধরনের উপর ডিপেন্ড করে কোন ফাংশনে ঢুকবে সেটা ডিপেন্ড করবে নাম্বার অফ প্যারামিটার, ডেটা টাইপ অফ প্যারামিটার এবং সিকোয়েন্স অফ প্যারামিটার। তাহলে এই ফাংশনে একটা প্যারামিটার, তাহলে সে একটা প্যারামিটার যে ফাংশন আছে সেখানে সেই ফাংশনটা অ্যাক্টিভ হবে এই একটা প্যারামিটারের জন্য, আর যে ফাংশনে দুইটা প্যারামিটার দেওয়া আছে এই দুইটা প্যারামিটারের জন্য অ্যাক্টিভ হবে কোনটা, যে ফাংশনে দুইটা প্যারামিটার দেওয়া ছিল। এভাবে ফাংশন ওভারলোডিংটা হয়। এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখি যে এই দুইটা ফাংশনের ক্ষেত্রে কিন্তু তাদের ফাংশন নেমটা কিন্তু সেম ছিল, জাস্ট প্যারামিটার ভিন্নতার কারণে ফাংশনগুলো মাল্টিপলি কাজ করতেছে। তাহলে ফাংশন হচ্ছে এই মোটামুটি ফাংশনের কনসেপ্টগুলো আমরা ডিসকাস করলাম। এরপর আমরা নতুন একটা টপিকসে যাচ্ছি, অ্যারে ইন সি প্লাস প্লাস। এটা এই অ্যারের অ্যাপ্লিকেশনটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই ম্যাট্রিক্স অপারেশনের ক্ষেত্রে। দ্যাট মিন্স আমরা যদি দুটো ম্যাট্রিক্সের মধ্যে এডিশন বা সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করতে চাই, বা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যারের হেল্প নিই বেশি। তো এই অ্যারেটাকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এখানে কি কি কম্পোনেন্ট থাকে, এটার সুবিধাটা কি, সেই জিনিসগুলো আমরা দেখব আজকে এবং ক্লাসিফিকেশন সহ। An array is a sequence of object, আমরা প্রত্যেকটা টার্ম একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। An array is a sequence of objects all of which have same type. Same type means same data type. তাইলে আমরা অ্যারে কখন বলতে পারবো, যেখানে অনেকগুলা অবজেক্ট থাকবে, একের অধিক অবজেক্ট থাকবে। অবজেক্টগুলোকে আমরা এলিমেন্টও বলে থাকি, এটা আমরা একটু পরে দেখব। অবজেক্টগুলোকে আমরা এলিমেন্টও বলে থাকি বা ভেরিয়েবলও বলতে পারি। তাহলে এখানে বলা হচ্ছে কি, আমরা নরমালি ধরো আমরা যদি এরকম একটা एग्जांपल দিই, ইন্টিজার x, তাহলে এখানে x একটা ভেরিয়েবল, তার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে একইভাবে আমরা যখন অ্যারে নিয়ে যদি কাজ করি, অ্যারেতে আমরা অনেকগুলা ভেরিয়েবল স্টোর করতে পারবো। একটা অ্যারে ডিক্লেয়ার করে অনেকগুলা ভেরিয়েবল বা অনেকগুলা এলিমেন্ট বা অনেকগুলা অবজেক্ট আমরা স্টোর করতে পারবো একটা অ্যারে ডিফাইন করে। এবং এই অবজেক্ট বা এলিমেন্টগুলা সিকোয়েন্সিয়ালি থাকবে। সিকোয়েন্সিয়ালি কিভাবে থাকবে সেটা আমরা একটু পরে দেখব एग्जांपले গেলে। এবং আরেকটা শর্ত হচ্ছে কি, যে প্রত্যেকটা অবজেক্টের ডেটা টাইপ সেম হইতে হবে। তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে, অ্যারের ডেফিনেশন থেকে যে অ্যারেতে অনেকগুলা অবজেক্ট বা এলিমেন্ট থাকতে পারে, একের অধিক অবজেক্ট বা এলিমেন্ট থাকতে পারে, এবং এই এলিমেন্টগুলো একটা সিকোয়েন্সিয়ালি অর্ডার মেইনটেইন করে থাকবে, এবং প্রত্যেকটা এলিমেন্টের ডেটা টাইপ সেম হবে। এটা হচ্ছে অ্যারে ডেফিনেশন। The objects are called the elements of the array. অবজেক্টগুলোকে অ্যারের এলিমেন্টও বলা হয়, and are numbered consecutively 0 1 2 3। তাহলে এখানে কিন্তু একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি আমি, এলিমেন্টগুলোকে আমরা এভাবে একটা সিকোয়েন্সিয়ালি বা কনজিকিউটিভলি দেখতে পাবো। সেই কারণে কিন্তু প্রথমে ডেফিনেশনে বলা ছিল যে সিকোয়েন্স অফ অবজেক্ট। তাহলে প্রত্যেকটা অবজেক্ট বা এলিমেন্টকে এভাবে সিকোয়েন্সিয়ালি ডিফাইন করতে হবে। These numbers are called index values or subscripts of the array. তাহলে নাম্বারগুলোকে বলা হচ্ছে কি ইনডেক্স ভ্যালু আর সাবস্ক্রিপ্ট। তাহলে এই ইনডেক্স ভ্যালুটা কেন দরকার সেটা যদি আমরা একটু দেখি, বা সাবস্ক্রিপ্টটা কেন দরকার, প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা ইনডেক্স ভ্যালু বা আলাদা আলাদা সাবস্ক্রিপ্ট কেন দরকার সেটা যদি আমরা দেখি। The term subscript is used because as a mathematical sequence an array would be written with subscript A0 A1 A2। তাহলে এখান থেকে বুঝতে পারছি কি, আমরা যদি a নামের কোন একটা অ্যারে যদি আমরা ডিক্লেয়ার করি, অ্যারে নেম যদি a হয়, তাহলে a নামের যদি একটা অ্যারে যদি আমরা ডিক্লেয়ার করি এবং ওই অ্যারের সাইজ কত হবে সেটাকে যদি আমি ইনডেক্স ভ্যালুর মাধ্যমে বা সাবস্ক্রিপ্টের মাধ্যমে যদি ডিফাইন করতে চাই, তাহলে আমরা এভাবে ডিফাইন করতে পারি A0 A1 A2। দ্যাট মিন্স A0 হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, A1 সেকেন্ড এলিমেন্ট, A2 হচ্ছে থার্ড এলিমেন্ট। এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে প্রথম নাম ইনডেক্স ভ্যালুটা কিন্তু আমরা 0 নিচ্ছি। প্রথম ইনডেক্স ভ্যালুটা আমরা 0 নিচ্ছি, এটাকে বলা হয় জিরো বেসড ইনডেক্সিং বা সিম্পলি জিরো ইনডেক্সিং। অর্থাৎ আমরা যদি ইনডেক্সিংটা 0 থেকে শুরু করি, নরমালি তো আমরা 1 থেকে শুরু করার কথা, কিন্তু আমরা যদি 0 থেকে শুরু করি তাহলে সেই মেথডটাকে আমরা বলবো ইনডেক্সিং এর জিরো বেসড ইনডেক্সিং। এটা কেন করতে হয় এটা আমরা একটু পরেই দেখব। জিরো বেসড ইনডেক্সিং এর যখন ডেফিনেশন দেখব তখন ক্লিয়ার হবে কেন আমরা ফার্স্ট এলিমেন্টটাকে 0 থেকে শুরু করি, কেন 1 থেকে শুরু করি না।
দ্য সাবস্ক্রিপ্ট লোকেট, তাহলে এই সাবস্ক্রিপ্ট বা ইন্ডেক্স ভ্যালুর কাজটা কি, উদ্দেশ্যটা কি, এভাবে সিকোয়েন্সিং করা। দ্য সাবস্ক্রিপ্ট লোকেট দ্য এলিমেন্টস পজিশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই সাবস্ক্রিপ্ট বা ইন্ডেক্স ভ্যালুর কাজ হচ্ছে কি, লোকেট করা এলিমেন্টস পজিশন উইদিন দ্য অ্যারে, দেয়ারবাই গিভিং ডিরেক্ট অ্যাক্সেস ইনটু দ্য অ্যারে। তাহলে আমরা a1 দিয়ে কি বুঝতে, যদি 0 থেকে আমরা ইন্ডেক্সিং শুরু করি, তাহলে a1 দিয়ে বুঝতে পারবো কি এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, a2 হচ্ছে কি এটা হচ্ছে থার্ড এলিমেন্ট। তাহলে কোন এলিমেন্ট কোন জায়গাতে আছে সেই লোকেশনটা আমরা বের করতে পারবো এই ইন্ডেক্স ভ্যালু বা সাবস্ক্রিপ্টের মাধ্যমে। এবং এখানে যেটা एग्जांपल দেখতে পাচ্ছি a0, তাহলে এখানে ইন্ডেক্স ভ্যালু হচ্ছে একটা, 0 মিন্স একটা সিঙ্গেল নাম্বার, a1 এখানেও একটা সিঙ্গেল নাম্বার, তাহলে ইন্ডেক্স ভ্যালু হচ্ছে একটা বা সাবস্ক্রিপ্ট হচ্ছে একটা। একটা যদি সাবস্ক্রিপ্ট থাকে বা ইন্ডেক্স ভ্যালু থাকে, তখন আমরা সেটাকে ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলি। যদি আমরা এটাকে এভাবে বলতাম a01 a02 a03 এভাবে যদি বলতাম, তাহলে আমরা সেটাকে টু ডাইমেনশনাল অ্যারে বলতাম, কারণ সেখানে ইন্ডেক্স ভ্যালু হচ্ছে দুইটা। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো ক্লাসিফিকেশনে গিয়ে। if the name of the array is a নামের যদি আমরা একটা অ্যারে নিই, then a0 is the name of the element। তাহলে এভাবে যদি নিই, তাহলে আমরা এভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করব যেখানে a হচ্ছে নেম অফ অ্যারে, আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেটও বলি, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারটা থাকবে এই নাম্বার দিয়ে আমরা সাইজ, ওই অ্যারের সাইজটা ডিফাইন করতে পারবো। অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিয়ে আমরা ওই অ্যারে এর সাইজটাকে ডিফাইন করতে পারবো। সাইজ মিন্স ওই অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট আমরা নিচ্ছি সেই জিনিসটা আমরা ডিফাইন করতে পারবো। তো বলা হচ্ছে কি a0 is the name of the element that is in position 0, যেহেতু 0 থেকে আমরা শুরু করতেছি, তো a0 means তার পজিশন হচ্ছে 0, a1 means তার পজিশন হচ্ছে 1, এভাবে in general the ith element is in position i-1। এটা একটু বুঝতে হবে আমাদের, i তম এলিমেন্টটার পজিশন কেন i-1। আচ্ছা, আমরা একটু হোয়াইট বোর্ডে খেয়াল করি, আমরা যদি a3 এরকম একটা যদি আমরা অ্যারে নিই, তাহলে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে a0, সেকেন্ড এলিমেন্ট a2, থার্ড এলিমেন্ট a3 a2। তাহলে এই আচ্ছা, হোয়াইট বোর্ড কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটা a নামের অ্যারে নেই, যে অ্যারের সাইজ হচ্ছে 3, দ্যাট মিন্স আমরা তিনটা এলিমেন্ট নিতে পারবো, এবং যেহেতু এটা সিঙ্গেল একটা ভ্যালু, দ্যাট মিন্স এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তাহলে তিনটা এলিমেন্ট কিভাবে নিব, এই যে এভাবে a0 a1 a2। তাহলে এখানে দেখো যে ইনডেক্স আমরা জিরো বেসড ইনডেক্সিং যদি ফলো করি, জিরো বেসড ইনডেক্সিং দ্যাট মিন্স ইনডেক্স ভ্যালু 0 থেকে শুরু হবে। তাহলে ফার্স্ট এলিমেন্টটা a0, সেকেন্ড এলিমেন্টটা a1, থার্ড এলিমেন্টটা a2। আচ্ছা, আমরা এখন থার্ড এলিমেন্টের ক্ষেত্রে যদি এই মেথডটা আমরা প্রুফ করতে চাই, তাহলে থার্ড এলিমেন্ট হচ্ছে a2, এই a2 এর ইনডেক্স ভ্যালুটা কত, 2, ইনডেক্স ভ্যালুটা 2। তাইলে কেন আমরা জিরো বেসটা এলাও করি, এটা আমরা একটু পরে ডেফিনেশনে ক্লিয়ার হবে। তো এখান থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি যে থার্ড এলিমেন্টের জন্য ইনডেক্স ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, এই ফার্স্ট এলিমেন্ট থেকে থার্ড এলিমেন্টে যেতে আমাকে কয়টা স্টেপ পার হতে হয়, নাম্বার অফ স্টেপ। তাহলে a0 থেকে a1 যাইতে হবে প্রথমে একটা স্টেপ, a1 থেকে a2 তে যাইতে হবে আরেকটা স্টেপ। তাহলে দেখো ফার্স্ট এলিমেন্ট থেকে সেকেন্ড এলিমেন্ট একটা স্টেপ, সেকেন্ড এলিমেন্ট থেকে থার্ড এলিমেন্ট আরেকটা স্টেপ। তাহলে টোটাল কয়টা স্টেপ হলো, দুইটা স্টেপ। কার জন্য, a2 এর জন্য। দুইটা মানে a2 টা a0 থেকে দুইটা স্টেপ পরে, তাই না? a2 এলিমেন্টটা a0 থেকে দুইটা স্টেপ পরে, ঠিক কি না? আবার বলি, a2 এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্ট থেকে দুইটা স্টেপ পরে, ঠিক কি না? দুইটা স্টেপ মিন্স দুইটা এলিমেন্ট পরে, দুইটা স্টেপ মিন্স দুইটা এলিমেন্ট পরে, তাই তো? তাহলে এখানে আমরা নাম্বার অফ স্টেপ পাচ্ছি কয়টা, দুইটা না? নাম্বার অফ স্টেপ হচ্ছে দুইটা আর ইনডেক্স ভ্যালু হচ্ছে 2, তাইলে মিলে গেছে না?
দুইটা মিলছে কিনা নাম্বার অফ স্টেপ হচ্ছে নাম্বার অফ স্টেপ যা ইনডেক্স ভ্যালু তা কিন্তু আমরা যদি 1 দিয়ে শুরু করতাম ওই एग्जांपलটা একটু দেখি আমরা যদি আমরা 1 দিয়ে শুরু করতাম 0 দিয়ে শুরু না করে তাহলে a1 a2 a3 এক্ষেত্রে একটা জিনিস দেখো থার্ড এলিমেন্টের ইনডেক্স ভ্যালু হচ্ছে কত 3 তাহলে থার্ড এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্ট থেকে কয়টা স্টেপ পরে স্টেপ 1 স্টেপ 2 দুইটা স্টেপ পরে না বা দুইটা এলিমেন্ট পরে না দুইটা এলিমেন্টের পরে হচ্ছে আমার থার্ড এলিমেন্টটা তাই এখানে নাম্বার অফ স্টেপ হচ্ছে 2 কিন্তু ইনডেক্স ভ্যালু হচ্ছে 3 তাহলে এই জিনিসটা কিন্তু মিলতেছে না তাহলে জিরো বেসড ইনডেক্সিংটা শুধুমাত্র অ্যাপ্লাই করা হয় এই কারণে যাতে করে নাম্বার অফ স্টেপ এবং ইনডেক্স ভ্যালু যাতে সেম থাকে সেই কারণে আমরা জিরো বেসড ইনডেক্সিংটা ইউজ করে থাকি এটা কি বুঝাইতে পারছি আমি यस सर আচ্ছা আচ্ছা এটা বোঝানোর উদ্দেশ্য ছিল কি যে এখানে লাস্ট আমরা একটা সেন্টেন্স দেখেছিলাম ইন জেনারেল দা ith element is in position I minus 1 তাহলে এখানে থার্ড এলিমেন্ট যেটা a2 তো থার্ড এলিমেন্ট না a2 হচ্ছে আমার থার্ড এলিমেন্ট তাহলে থার্ড এলিমেন্টের পজিশনটা কোথায় ছিল পজিশনটা আমরা বুঝতে পারবো কিভাবে ইনডেক্স ভ্যালু দিয়ে না পজিশনটা আমরা কিভাবে বুঝবো ইনডেক্স ভ্যালু দিয়ে তাহলে থার্ড এলিমেন্টের জন্য ইনডেক্স ভ্যালু আমরা কত পাবো থার্ড মিন্স 3 minus 1 that means 2 তাহলে থার্ড এলিমেন্টের জন্য ইনডেক্স ভ্যালু পাবো আমরা 2 তাহলে এটা যদি i তম এলিমেন্ট হয় এটা পজিশন হবে কত i minus 1 বুঝে গেছে বুঝতে পারছি নাকি স্যার কথা আটকে আটকে আসছে স্যার আচ্ছা এখন কি বোঝা যাচ্ছে হ্যালো হ্যালো ইফতেখার জি স্যার শোনা যাচ্ছে স্যার কিন্তু স্যার কথা স্যার থেকে থেকে কেটে কেটে আসতেছে স্যার ও আচ্ছা এখন কি অবস্থা এখন কি শোনা যায় জি স্যার এখন শোনা যাচ্ছে স্যার আচ্ছা এই জিনিসটা আমরা বুঝছি কিনা যে দা ith element is in position I minus 1 এটা কি আমরা বুঝছি এটা নরমালি হবে কখন যদি আমরা জিরো বেসড ইনডেক্সিং ফলো করি জিরো বেসড ইনডেক্সিং এ আমরা i তম এলিমেন্টের জন্য তার পজিশনটা পাবো I minus 1 এ গিয়ে মানে দ্যাট মিন্স ওই এলিমেন্টের পজিশনের জন্য ইনডেক্স ভ্যালুটা হবে i এর চেয়ে এক কম যেটা আমরা হোয়াইট বোর্ডে দেখলাম তাহলে a2 হচ্ছে আমার থার্ড এলিমেন্ট তাহলে i equals to 3 তাহলে i equals to 3 হয় থার্ড এলিমেন্টের জন্য তার ইনডেক্স ভ্যালু হবে কত a that means position I minus 1 that means a 3 minus 1 that means a2 বুঝা গেছে so if the array has n elements their names are a0 a1 a2 and n minus 1 the method of number স্যার নরমাল ক্ষেত্রে কি ইনডেক্স বলো নরমাল ক্ষেত্রে কি ইনডেক্স ভ্যালু বের করার সময় 1 মাইনাস করব 1 মাইনাস বুঝি নাই হ্যালো হ্যাঁ বলো মানে জিরো ইনডেক্সিং এ জিরো বেস করার সময় 1 মাইনাস করব বাট নরমাল ক্ষেত্রে 1 মাইনাস করব না ইনডেক্স ভ্যালু বের করার সময় না যেমন ধরো তুমি যদি 1 থেকে শুরু করো তাহলে সেক্ষেত্রে i minus 1 হবে না তাহলে সেক্ষেত্রে শুধু i হবে 1 থেকে শুরু করলে ও আচ্ছা ঠিক আছে আর যেহেতু আমরা 0 থেকে শুরু করতেছি সেই কারণে এক কমাই দিচ্ছি i minus 1 করতেছি লাস্ট এলিমেন্টের জন্য The method of numbering the ith element with index I minus 1 is called zero-based indexing. It guarantees that the index of each array element is equal to the number of steps from the initial element to that element. যেটা আমি এতক্ষণ বুঝালাম For example, element A3 is 3 steps from element A0.
তাহলে আমরা যদি ডেফিনেশনটা দেখি একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তাহলে প্রথমে একটা ডেটা টাইপ থাকবে, এরপরে অ্যারে নেম থাকবে, কি নামে অ্যারেটা আমি ডিক্লেয়ার করতেছি, এরপরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সাইজটা দেওয়া থাকবে। যদি ওয়ান ডাইমেনশনাল হয় একটা সিঙ্গেল ভ্যালু হবে, আর যদি টু ডাইমেনশনাল হয় তাহলে এখানে আরেকটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আসবে আরেকটা ভ্যালু নিয়ে। যদি থ্রি ডাইমেনশনাল হয় তাহলে এরকম তিনটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে তিনটা ভ্যালু থাকবে। এভাবে আমরা অ্যারেগুলোকে ডিক্লেয়ার করে থাকি। তাহলে প্রথমটাকে বলা হচ্ছে ডেটা টাইপ অফ অ্যারে অর বেস টাইপ অফ অ্যারে, আর মাঝখানেরটা হচ্ছে নেম অফ অ্যারে, আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে সাইজ অফ অ্যারে। সাইজ অফ অ্যারে মিন্স ওই নাম অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট থাকবে সেটা আমরা সাইজ দিয়ে ডিফাইন করি। তাহলে এখানে যেহেতু 6টা এলিমেন্ট থাকবে, তাহলে আমরা নাম্বারিং যদি 0 থেকে করি তাহলে নাম 0, নাম 1, নাম 2, নাম 3 এভাবে নাম 5 পর্যন্ত থাকবে মেমোরিতে। এভাবেই কিন্তু এলিমেন্টগুলো অ্যালোকেট থাকবে সিকোয়েন্সিয়ালি। In C++, you declare an array by using the following form. প্রথমে ডেটা টাইপ, এরপর অ্যারে নেম, এরপর সাইজ থাকবে স্কয়ার ব্র্যাকেটের মধ্যে এবং সেমিকোলন দিয়ে শেষ হবে। Here type is any simple data type, array name is any legal identifier এবং array name কে এখানে কম্পাইলার আইডেন্টিফায়ার হিসেবে পার্স করবে, and size in the square bracket represents the number of elements the array contains. An element is a single object in an array. একটা এলিমেন্ট মানে হচ্ছে একটা অবজেক্ট অ্যারের মধ্যে। an array name actually represent a memory address. তাহলে অ্যারের মধ্যে আমরা যতটা এলিমেন্ট পাবো ততটা এলিমেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা কি থাকবে, অ্যাড্রেস থাকবে। তাহলে একটা অ্যারেকে আমরা মেমোরিতে একটা অ্যাড্রেস দিয়ে কিন্তু অ্যালোকেট করব। কিভাবে? একটু আগে আমরা যেটা দেখলাম, এই যে এভাবে আমরা মেমোরিতে এই অ্যারেটাকে আমরা রাখবো, অ্যালোকেট করব। When you declare an array, you tell the compiler to use the array name to indicate the beginning address of a series of elements. এই বিগিনিং অ্যাড্রেস টার্মটা একটা আমাদের মনে রাখতে হবে, কারণ এই টার্মটা আমরা পরবর্তীতে আরো কয়েকটা ক্ষেত্রে ইউজ করতে পারি। বিগিনিং অ্যাড্রেস তাহলে বলা হচ্ছে কি সিরিজ অফ এলিমেন্ট বলতে যখনই অনেকগুলো এলিমেন্ট থাকবে, যখনই আমরা অনেকগুলো এলিমেন্ট পাবো অ্যারের ক্ষেত্রে, তাহলে এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক একটা অ্যাড্রেস থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা অ্যাড্রেস থাকবে, মেমোরি অ্যাড্রেস। তাহলে যখন আমি এই অ্যারেকে কল করব, তখন এই অ্যারেকে কল করার জন্য আমাকে প্রথমে কল করতে হবে তার বিগিনিং অ্যাড্রেস দিয়ে। দ্যাট মিন্স এই প্রথম এলিমেন্টের জন্য যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেস দিয়ে কল করতে হবে। এই কারণে বলা হচ্ছে বিগিনিং অ্যাড্রেস অফ এ সিরিজ অফ এলিমেন্টস। The subscript used to access an element of an array indicates how much to add to the starting address to locate a value. তাহলে বলা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট দিয়ে, যেমন ধরো আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে যদি বলি টু, এই টু সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা কি বুঝতে পারবো? এই টু সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা বুঝতে পারবো কি যে 0 থেকে 2 তে আসতে আমাকে কয়টা নাম্বার অ্যাড করতে হবে, হাউ মাচ টু অ্যাড টু দ্য স্টার্টিং অ্যাড্রেস টু লোকেট এ ভ্যালু। তাহলে A2 দিয়ে 0 থেকে আমাকে, তাহলে আমি প্রথমে A0 থেকে A1 আসবো, A1 থেকে A2 তে যাব, দ্যাট মিন্স 2 অ্যাড করতে হবে 0 এর সাথে, তখন আমরা ওই A2 অ্যাড্রেসটা পেয়ে যাব। এভাবে আমরা সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে কম্পাইলার প্রত্যেকটা এলিমেন্টের লোকেশনটা কোথায় সেটা ধরতে পারে। নিড অফ অ্যারে, তাহলে অ্যারেটা কেন দরকার এতক্ষণ পরে আমরা যা বুঝলাম, টু স্টোর প্রসেস লার্জ নাম্বার অফ ভেরিয়েবলস অফ সেম ডেটা টাইপ এন্ড রেফারেন্স নেম। তাহলে এর ক্ষেত্রে যে বেনিফিটটা আমরা পাই সেটা হচ্ছে লার্জ নাম্বারের ভেরিয়েবল আমরা স্টোর করতে পারি যেগুলোর ডেটা টাইপ সেম হবে, এবং অ্যাড্রেস সহ কিন্তু আমরা কি করতে পারি, স্টোর করতে পারি। অ্যাড্রেস উইথ রেফারেন্স মিন্স অ্যাড্রেস উইথ নেম, নেম মিন্স এলিমেন্ট নেম, ইজি আন্ডারস্ট্যান্ডিং অফ প্রোগ্রাম, এবং এভাবেই আমরা মেমোরিতে এই এলিমেন্টগুলোকে স্টোর করতে পারি। যেমন ধরো মার্কসের জন্য যদি আমরা একটা एग्जांपल নিই, মার্কস নিয়ে, তাহলে ধরো A0, A1, A2, A3, A4, A5 এভাবে আমরা স্টোর করতে পারি। এই ডায়াগ্রামটা দেখলে আরো ক্লিয়ার হবে। আমরা যদি অ্যারে ডিক্লারেশনটা একটু দেখি, সাম নাম্বারস, স্যার কথা আসছে, স্যার কত কি আসতেছে? স্যার হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? স্যার শোনা
আচ্ছা স্যার। আচ্ছা, এখানে এই অ্যারে ডিক্লারেশনে অ্যারে নেমটা হচ্ছে কি সাম নাম্বারস, এটা একটা অ্যারে, এই নামের একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম, তার সাইজ হচ্ছে 7 এবং এলিমেন্টের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে দেখো সাইজ যেহেতু 7, তাহলে আমরা যদি 0 থেকে শুরু করি তাহলে আমরা 6 পর্যন্ত যেতে পারবো, 6। তাহলে মোট 7টা এলিমেন্ট আমরা নিতে পারবো, 7, এবং প্রত্যেকটা এলিমেন্টের একটা অ্যাড্রেস থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা অ্যাড্রেস থাকবে, মেমোরি অ্যাড্রেস। এটা আমরা ফাংশনের ক্ষেত্রে বলেছিলাম, মেমোরি অ্যাড্রেস। এবং এই জায়গাগুলোতে এলিমেন্টের ভ্যালুগুলো থাকবে। প্রত্যেকটা এলিমেন্টের তো a0 মানে তো আর a0 না, a0 এর জায়গায় তো একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, এখানে একটা ভ্যালু থাকবে। তাহলে ভ্যালুগুলো স্টোর হবে এখানে। এটা হচ্ছে আমার এলিমেন্ট নেম, সাম নাম্বার 0 এটা, সাম নাম্বার 1 এটা, সাম নাম্বার 2 এটা, এভাবে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাড্রেস হচ্ছে এটা। তাহলে যখন আমি এই অ্যারেকে কল করব, সাম নাম্বার এই অ্যারেকে যখন আমরা কল করব, তখন সে প্রথমে এই অ্যাড্রেস দিয়ে কিন্তু এই মেমোরিতে ঢুকবে, বিগিনিং অ্যাড্রেসটা দিয়ে। স্টোরিং ভ্যালুস ইন অ্যান অ্যারে, অ্যারেতে কিভাবে ভ্যালুগুলো স্টোর করতে পারি আমরা, বা ভ্যালুগুলো কিভাবে অ্যাসাইন করতে পারি প্রত্যেকটা এলিমেন্টে। দ্য স্টেটমেন্ট, তাহলে আমরা এই স্টেটমেন্টটা যদি একটু দেখি, একটু খেয়াল করি, এখানে কি ঘটনা ঘটতেছে। তাহলে র্যান্ড হচ্ছে একটা অ্যারে নেম, সাইজ হচ্ছে 4, দ্যাট মিন্স ওয়ান ডাইমেনশনাল অ্যারে, ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এখন আমরা করতেছি কি, যে এই 4টা এলিমেন্টে 4টা ভ্যালু অ্যাসাইন করব, 4টা এলিমেন্টের জন্য 4টা ভ্যালু অ্যাসাইন করব, এবং সেটা কিভাবে, অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ভ্যালুগুলোকে অ্যাসাইন করতেছি। তাহলে র্যান্ড 0 তে হবে 250, র্যান্ড 1 এ হবে 375, র্যান্ড 2 তে হবে 460, আর র্যান্ড 3 তে হবে 600। এভাবে ভ্যালুগুলো ওই এলিমেন্ট পজিশনে অ্যাসাইন হবে। আর এই ভ্যালুগুলোকে বলা হয় ইনিশিয়ালাইজেশন ভ্যালু, এই ভ্যালুগুলোকে বলা হয় ইনিশিয়ালাইজেশন ভ্যালু অফ দ্যাট অ্যারে। provides 4 values for the array if you declare an array without a size। এখানে দুইটা কেস স্টাডি বলা হচ্ছে, দুইটা কেস। প্রথম কেসটা কি, আমরা যেহেতু কিভাবে ভ্যালুগুলো স্টোর করব অ্যারের মধ্যে, সেটা যেহেতু ডিসকাস করতেছি। ফার্স্ট কেসে বলা হচ্ছে কি, ইফ ইউ ডিক্লেয়ার অ্যান অ্যারে উইথাউট এ সাইজ, যদি তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করো সাইজ ছাড়া, দ্যাট মিন্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কোনো কিছুই ডিক্লেয়ার করলা না, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কোনো ভ্যালু তুমি দিলা না, দ্যাট মিন্স তুমি কিন্তু অ্যারেটা ডিক্লেয়ার করছো সাইজ ছাড়া, সেক্ষেত্রে কি হবে, বাট প্রোভাইড ইনিশিয়ালাইজেশন ভ্যালুস। তাহলে এখানে তুমি কি করতেছো, ধরো আমি উপরের एग्जांपलটা যদি দেখি, ধরো 4 এর জায়গাতে আমি 4 লিখলাম না, কিন্তু আমি ইনিশিয়ালাইজেশন ভ্যালু হিসেবে 4টাই দিলাম, আমি ইনিশিয়ালাইজেশন ভ্যালু দিলাম 4টা। সেক্ষেত্রে কি করবে, C++ creates an array with the exact size you need। তাহলে C++ কি করবে, অটোমেটিক্যালি 4টা ইনিশিয়ালাইজেশন ভ্যালুর জন্য 4টা এলিমেন্টের 4টা মেমরি অ্যাড্রেস সে ক্রিয়েট করে নিবে। আরেকটা কেস বলা হচ্ছে কি, ইফ ইউ ডু নট প্রোভাইড এনাফ ভ্যালুস টু ফিল অ্যান অ্যারে, C++ fills any unassigned array elements with zeros। তাহলে বলা হচ্ছে কি, যে সেম एग्जांपल, তুমি ধরো সাইজে 4 লিখলা, কিন্তু ইনিশিয়ালাইজেশন ভ্যালুর ক্ষেত্রে প্রথম দুইটা দিলা, বাকি দুইটা দিলা না। তাহলে সেক্ষেত্রে সে যে দুইটা আনঅ্যাসাইন্ড থাকবে, ওই আনঅ্যাসাইন্ড এলিমেন্টে সে 0 ভ্যালু অ্যাসাইন করে নেবে অটোমেটিক্যালি। এবার আসি আমরা টাইপস অফ অ্যারেতে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে এন্ড মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি, ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইজ ওয়ান in which one subscript or indices specification is needed to specify a particular element of array। তাহলে এখানে যদি একটা সাবস্ক্রিপ্ট, একটা সিঙ্গেল সাবস্ক্রিপ্ট ইউজ করা হয় তাহলে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যদি দুটো সাবস্ক্রিপ্ট ইউজ করা হয় তাহলে টু ডাইমেনশনাল অ্যারে, যদি তিনটা সাবস্ক্রিপ্ট ইউজ করা হয় তাহলে থ্রি ডাইমেনশনাল অ্যারে। এভাবে আমরা অ্যারেগুলোকে ডিফাইন করে থাকি। তাহলে ওয়ান ডাইমেনশনাল অ্যারে ডিক্লারেশনটা কি রকম হবে, প্রথমে ডেটা টাইপ, এরপর অ্যারে নেম, এরপর সাইজ অফ অ্যারে। एग्जांपल একটা দিচ্ছি আমরা এখানে, ইন্টিজার নাম 10, তাহলে এই নাম অ্যারের সাইজ হচ্ছে 10, 10টা এলিমেন্ট আমরা নিতে পারবো। তাহলে 10টা এলিমেন্ট যদি নেই, নাম 0 থেকে শুরু করলে নাম 9 পর্যন্ত আসবে, আর মাঝখানেরগুলো হচ্ছে অ্যাসাইন্ড ভ্যালু বা ইনিশিয়ালাইজেশন ভ্যালু,
আর এগুলো হচ্ছে তাদের মেমোরি অ্যাড্রেস, আর 2000 হচ্ছে তাদের স্ট্যাটিক অ্যাড্রেস। নরমালি আসলে অ্যাড্রেসগুলোর নাম কিন্তু 2000 2002 এভাবে কিন্তু থাকে না। অ্যাড্রেসগুলোকে কম্পিউটারে আমরা অ্যাড্রেসগুলোকে হেক্সাডেসিমাল ফরম্যাটে রিপ্রেজেন্ট করি। এটা আমরা পরবর্তীতে দেখব এক্সাক্ট অ্যাড্রেসগুলো কি রকম থাকে। তবে এতটুকু জেনে রাখি, অ্যাড্রেসগুলো কম্পিউটারের মেমোরিতে হেক্সাডেসিমাল ফরম্যাটে রিপ্রেজেন্ট করা হয়। Two dimensional array কি? A one dimensional array of one dimensional array is called a two dimensional array. তাহলে এখানে সাবস্ক্রিপ্ট থাকবে দুটো। এই যে আমরা দুটো দেখতে পাচ্ছি, দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট, দুটো ভ্যালু। ফার্স্ট ওয়ান রিপ্রেজেন্ট করবে নাম্বার অফ রো, সেকেন্ড ওয়ান রিপ্রেজেন্ট করবে নাম্বার অফ কলাম, যেটা আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখে থাকি। যেহেতু অ্যারেটা আমরা ম্যাট্রিক্সে সবচেয়ে বেশি ইউজ করে থাকি, তাহলে এখানে জিরো ইন্ডেক্সিং, যেহেতু নাম্বার অফ জিরো থেকে শুরু, যেহেতু নাম্বার অফ রো হচ্ছে 4টা, নাম্বার অফ কলাম হচ্ছে 3টা। আর নাম্বার অফ টোটাল এলিমেন্ট কিভাবে বের করতে পারবো? টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে নাম্বার অফ রো মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ কলাম করলে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত সেটা আমরা বের করতে পারি। সাইজ অফ টু ডাইমেনশনাল অ্যারে, টোটাল বাইটস, আমরা যদি মেমোরি সাইজ বের করতে চাই একটা টু ডাইমেনশনাল অ্যারের জন্য, কিভাবে বের করতে পারি? নাম্বার অফ রো মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ কলাম মাল্টিপ্লাইড বাই সাইজ অফ ডেটা টাইপস। সাইজ অফ ডেটা টাইপস মিন্স আমরা যদি এলিমেন্টগুলোর সাইজ যদি ইন্টিজার ডেটা টাইপ যদি ইন্টিজার ইউজ করি, তাহলে ইন্টিজারের জন্য করেসপন্ডিং মেমোরি সাইজ কত সেটাকে আমরা মাল্টিপ্লাই করব নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো দিয়ে, তাহলে আমরা টোটাল বাইটটা পেয়ে যাব। আর মেমোরি রিপ্রেজেন্টেশন যদি বলি, আমরা একটু আগে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারের জন্য দেখেছিলাম। এখন টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে যদি বলি, হচ্ছে একটা টু ডাইমেনশনাল অ্যারে, কারণ এখানে দুইটা সাবস্ক্রিপ্ট ইউজ করা হচ্ছে, ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার। তাইলে এক্ষেত্রে দেখো এখানে কিন্তু রো যদিও বা একটা, এটা আসলে এটা সেকেন্ড রো এর, এটা সেকেন্ড রোতে যাবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি যে A00 A01 A02 এটা হচ্ছে ফার্স্ট রো, আর সেকেন্ড রোতে আমরা দেখতে পাচ্ছি A10 A11 A00 A01 A02 এটা হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড রোতে A10 A11 A12 সেকেন্ড রো। তাহলে দুইটা রো আর কলাম পাচ্ছি কয়টা? একটা, দুইটা, তিনটা কলাম। এক্ষেত্রে একটা, দুইটা, তিনটা কলাম। তাহলে আমরা দুইটা রো পাচ্ছি, তিনটা কলাম পাচ্ছি, এবং তাদের করেসপন্ডিং মেমোরি অ্যাড্রেস হচ্ছে এগুলা। Multidimensional array, an array with dimensions more than 2, an array of arrays is called a multidimensional array. ডিক্লারেশন কিভাবে? ডেটা টাইপ থাকে প্রথমে, এরপর অ্যারে নেম, এরপর যতটা ডাইমেনশন থাকবে ততটা স্কয়ার ব্র্যাকেটের মধ্যে ভ্যালুগুলো অ্যাসাইন করা থাকবে, সাইজগুলো। And one dimensional array of two dimensional array is called three dimensional array. এই ডেফিনিশনটা একটু ভালো করে খেয়াল করি। বলা হচ্ছে কি, a one dimensional array of two dimensional array is called three dimensional array. তাহলে এখানে যেটা হবে যে একটা টু ডাইমেনশনাল অ্যারে থাকবে, এই টু ডাইমেনশনাল অ্যারের ওয়ান ডাইমেনশনাল যদি অ্যারে নিই আমরা, একটা টু ডাইমেনশনাল অ্যারে যদি আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করি একটা টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে, তখন আমরা সেটাকে থ্রি ডাইমেনশনাল অ্যারে বলতে পারবো। এটার একটা एग्जांपल আমরা একটু পরে দেখব। অ্যারে অফ 3 or more dimensional are not often used because of huge memory requirement and complexity involved. নরমালি আমরা অ্যারে দিয়ে 3 ডাইমেনশন পর্যন্ত ইউজ করে থাকি, কারণ 4 ডাইমেনশন যে ইউজ করা যাবে না তা না, কিন্তু মেমোরি রিকোয়ারমেন্ট বেড়ে যাবে এবং কমপ্লেক্সিটি অনেক বেশি বেড়ে যাবে। The simplest way to declare a multidimensional array is like this. তাহলে এ হচ্ছে অ্যারে নেম, ডাবল হচ্ছে ডেটা টাইপ, আর এটা হচ্ছে তাদের সাইজ, 3 ডাইমেনশনাল, তিনটা সাবস্ক্রিপ্ট থাকবে। This is a 3-dimensional array with dimension 32, 10 and 4. The statement here 2583 equals to 99.99 would assign the value 99.99 to the element identified by the multi-index 2583. এখানে একটা জাস্ট एग्जांपल দেখানো হচ্ছে যে এই ভ্যালুটা যদি আমি এই এলিমেন্টে রাখতে চাই, তাহলে এই এলিমেন্টটা হচ্ছে কোনটা? এই এলিমেন্টটার মাল্টি-ইন্ডেক্স হচ্ছে 25, 8 and 3। আমরা ছোট্ট একটা एग्जांपल দিয়ে যদি এটা দেখতে চাই, 3 ডাইমেনশনাল অ্যারে হচ্ছে অ্যারে নেম, ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, প্রথমটা হচ্ছে নাম্বার অফ রো। আমরা নরমালি নাম্বার অফ রো কলামের ক্ষেত্রে যেটা বলছিলাম, 2 ডাইমেনশনাল এর ক্ষেত্রে প্রথমটা নাম্বার অফ রো, লাস্ট একটা নাম্বার অফ কলাম। ঠিক এখানেও প্রথমটা হচ্ছে নাম্বার অফ রো আর লাস্ট একটা হচ্ছে নাম্বার অফ কলাম, আর মাঝখানেরটা হচ্ছে নাম্বার অফ সেগমেন্ট অর নাম্বার অফ টেবল, নাম্বার অফ কম্পোনেন্ট। স্যার কথা আসতেছে না। হ্যালো
স্যার এটা একটু আরেকবার বললে ভালো হতো স্যার, শোনা যায় নাই কিছু। হ্যাঁ বলতেছি, এখানে ইন্টারনেট মনে হয় মাঝে মধ্যে সমস্যা করতেছে। আচ্ছা, 3 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে প্রথম সাবস্ক্রিপ্টটা বা প্রথম সাইজটা হচ্ছে নাম্বার অফ রো, আর লাস্টের সাবস্ক্রিপ্টটা বা লাস্টের সেগমেন্টটা হচ্ছে নাম্বার অফ কলাম। আমি আবার বলতেছি, প্রথম সাইজটা হচ্ছে নাম্বার অফ রো, লাস্টের সাইজটা হচ্ছে নাম্বার অফ কলাম, আর মাঝখানের সাইজটা হচ্ছে নাম্বার অফ সেগমেন্ট। আচ্ছা, এবার একটু ডেফিনেশনে যাই। ডেফিনেশনে বলা ছিল কি, এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ টু ডাইমেনশনাল অ্যারে ইজ কল্ড থ্রি ডাইমেনশনাল অ্যারে। তাহলে প্রথমে আগে আমাকে ডিফাইন করতে হবে টু ডাইমেনশনাল অ্যারেটা কোনটা, টু ডাইমেনশনাল অ্যারেটা কোনটা। তাহলে এখানে আমি জাস্ট একটা অ্যারে যদি কনসিডার করি, এই অ্যারেটা টু ডাইমেনশনাল কিনা, আমি যেটা স্কোয়ারের মধ্যে নিয়ে আসলাম এটা টু ডাইমেনশনাল না? বুঝা যাচ্ছে? জি স্যার। তাহলে টু ডাইমেনশনাল কিভাবে বলতেছি, কারণ এখানে নাম্বার অফ রো হচ্ছে 2টা আর নাম্বার অফ কলাম হচ্ছে 3টা। তাহলে 2/3 না, এটা তো টু ডাইমেনশনাল। তাহলে 2/3 কেন? এই যে প্রথমটা নাম্বার অফ রো, লাস্টেরটা নাম্বার অফ কলাম, তাহলে রো থাকবে 2টা, কলাম থাকবে 3টা। তাহলে ফার্স্ট সেগমেন্টের ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি কিনা 2/3। তাহলে একটা টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স বা টু ডাইমেনশনাল অ্যারে। তাহলে এই টু ডাইমেনশনাল অ্যারে কে যদি আমি 0 হিসেবে ডিনোট করি, সেকেন্ডটাকে যদি আমি 1 হিসেবে বলি, থার্ডটাকে যদি আমি 2 হিসেবে বলি, ফোর্থটাকে যদি আমি 3 হিসেবে বলি, তাহলে ইন্ডিভিজুয়ালি এই চারটা মিলে এটা একটা ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে না? হচ্ছে কিনা? স্যার এইটা আরেকবার বল। আচ্ছা, আবার বলতেছি, এই যে এখানে টোটাল আমরা 2/3 ম্যাট্রিক্স কয়টা দেখতে পাচ্ছি? 2/3 ম্যাট্রিক্স চারটা না? 2/3 ম্যাট্রিক্স জি স্যার, দেখতে চারটা। পাচ্ছি কয়টা? চারটা, ঠিক কিনা? তাইলে এই Yes, sir. প্রত্যেকটা 2/3 ম্যাট্রিক্স কে যদি আমরা জাস্ট সিম্পলিফাই করি এভাবে, যে প্রথমটাকে নাম দিলাম A0, সেকেন্ডটাকে A1, থার্ডটাকে A2, ফোর্থটাকে A3, এভাবে যদি আমরা নাম দিই, তাইলে এখন এই যে A0, A1, A2, A3 এগুলো এখন ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে না দেখতে? আমি জি স্যার, ওয়ান শুধুমাত্র যদি A0, A1, A2, A3 বলি, তাহলে এটা ওয়ান ডাইমেনশনাল না? এবার দেখো, তাহলে A0 এর মধ্যে কিন্তু একটা টু ডাইমেনশনাল অ্যারে আছে, A1 এর মধ্যে একটা টু ডাইমেনশনাল অ্যারে আছে, A3 এর মধ্যে একটা টু ডাইমেনশনাল অ্যারে আছে, A3 এর মধ্যে একটা টু ডাইমেনশনাল অ্যারে আছে। তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী a one dimensional array of two dimensional array is called three dimensional array। এখন কি বুঝছি কিনা? এখন কি বুঝা গেছে? Yes sir. মানে টু ডাইমেনশনাল অ্যারে থাকবে, এই টু ডাইমেনশনাল অ্যারে যদি একাধিকবার থাকে এটা দেখতে অলমোস্ট একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতো দেখাবে, যেটা আমরা A0, A1, A2, A3 দিয়ে বুঝালাম। তাহলে A0, A1, A2 যদি একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে হয় এবং এই প্রত্যেকটা A0 প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আবার একটা করে টু ডাইমেনশনাল অ্যারে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ টু ডাইমেনশনাল অ্যারেকে থ্রি ডাইমেনশনাল অ্যারে ডিফাইন করতে পারি। কয়টা বাজছে এখন? টাইম কি আছে? রাখুন স্যার 5 মিনিট। আচ্ছা, আমরা এতটুকু শেষ করি, আমরা ওই সেকশনে এতটুকু দেখাইছিলাম। আচ্ছা, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার মাল্টি ইন্ডেক্স একটু আরেকবার বললে ভালো হতো। এই एग्जांपलটা নাকি এই স্লাইডটা নাকি কোনটাতে বলো তো? মাল্টি ইন্ডেক্সটা স্যার, এই জিনিসটা কি? আচ্ছা, উদাহরণ সহ। হ্যাঁ, এটাতে একটু দেখি। হ্যাঁ, এটা আসলে ফোর্থ ডাইমেনশনাল এর ক্ষেত্রে বলতে গেলে, আচ্ছা আমরা থ্রি ডাইমেনশনাল ডেফিনেশনটা একটু দেখি, যে বলা হচ্ছে কি
A one-dimensional array of two-dimensional array is called a three-dimensional array. তাহলে four-dimensional array এর ক্ষেত্রে ডেফিনিশনটা কি রকম হবে? আমার two-dimensional array এর ক্ষেত্রে ডেফিনিশনটা ছিল a one-dimensional array of one-dimensional array, সেটা হচ্ছে আমার two-dimensional। আর three-dimensional ক্ষেত্রে বলা হচ্ছে কি a one-dimensional array of two-dimensional array, সেটা হচ্ছে three-dimensional। তাহলে four-dimensional array আমরা কিভাবে বলতে পারবো? One dimensional array of three dimensional arrays. is called four-dimensional array। আচ্ছা, এখন মাল্টি ইন্ডেক্স বলতে বোঝাচ্ছে কি যতটা ডাইমেনশন বাড়বে ততটা সাবস্ক্রিপ্ট অ্যাড হবে। যেমন ধরো একটু হোয়াইট বোর্ডে খেয়াল করি আমরা, একটু যদি হোয়াইট বোর্ডে দেখি ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এভাবে, টু ডাইমেনশনাল অ্যারে হচ্ছে, থ্রি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে। স্কয়ার ব্র্যাকেটের মধ্যে আমি সাইজটা দিব আর কি। ধরো আমি एग्जांपल দিলাম 2 দিলাম, এখানে 2 3 দিলাম, 2 4 3 এভাবে দিলাম। এই যে মাল্টি ইন্ডেক্সিং মিন্স ওয়ান ডাইমেনশনাল এর ক্ষেত্রে ইনডেক্স একটা, টু ডাইমেনশনাল এর ক্ষেত্রে ইনডেক্স দুইটা, থ্রি ডাইমেনশনাল এর ক্ষেত্রে তিনটা ইনডেক্স। এটাকে বলা হচ্ছে আসলে মাল্টি ইন্ডেক্স। ডাইমেনশন যত বাড়বে ইনডেক্স ভ্যালু তত বাড়বে। এখন কি বুঝাইতে পারছি? আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার গত ক্লাসে যে পাসিং ভ্যালু আর কলিং ভ্যালু, পাসিং আর কলিং এর পার্থক্যটা কি? বুঝি নাই। আচ্ছা, এখানে পাসিং ভ্যালু আর কলিং ভ্যালু। কলিংটা আমরা নরমালি ইউজ করি ফাংশন কল, আমরা নাম দিছিলাম না, ফাংশনের ক্ষেত্রে একটা কম্পোনেন্ট ছিল ফাংশন কল। তাহলে ফাংশন কল করবে কে? কম্পাইলার। কম্পাইলার যখন কম্পাইলিং করে, যখনই সে ফাংশন কলে আসবে তখন কম্পাইলার কি করবে? এই ফাংশনটাকে কল করবে। তাহলে ফাংশনটাকে যদি কল করে তখন এটার কন্ট্রোলটা চলে যাবে কোথায়? ফাংশন ডেফিনিশনে। যখন কম্পাইলার ফাংশন কলটাকে যখন কম্পাইলিং করবে তখন ফাংশন কলের কন্ট্রোলটা চলে যাবে কোথায়? ফাংশন ডেফিনিশনে। যখন এই কন্ট্রোলটা ফাংশন ডেফিনিশনে চলে যাবে তখন ফাংশন কলের মধ্যে যে আর্গুমেন্টগুলো ছিল বা ভেরিয়েবলগুলো ছিল, ওই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো অ্যাসাইন করা ছিল সেই ভ্যালুগুলো পাস হয়ে যাবে কোথায়? পাস হয়ে যাবে বা কপি হয়ে যাবে কোথায়? ওই যে প্যারামিটারের মধ্যে। প্যারামিটার মিন্স ফাংশন ডেফিনিশনে যে প্যারামিটারগুলো ছিল সেই প্যারামিটারের মধ্যে পাস হয়ে যাবে। এটাই ছিল আমার প্যারামিটারস পাস অর কল। দুইটা আসলে একই জিনিস, কল হলেই পাস হবে। বুঝতে পারছি কিনা? কম্পাইলার যখন ফাংশনটাকে কল করবে সাথে সাথে পাসিংটা হয়ে যাবে। এই কারণে পাসিং কলিংটা আমরা একসাথে বলি। বুঝতে পারছি? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 17 ব্যাচের 91 স্যার। আমি গত ক্লাসে ক্লাস করতে পারিনি স্যার। আমি গত ক্লাস করতে পারি নাই, মানে কালকের ক্লাসটা। কি সমস্যা ছিল জানি তোমার? স্যার আমি আমার রিলেটিভস অসুস্থ, তো হাসপাতালে গেছিলাম। আচ্ছা, তুমি বলছিলা মনে হয় সিআরকে নাকি? তুমি কি সিআরকে বলছিলা? স্যার বলছিল স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে করছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার, ওই যে আমাদের 37 স্যার ক্লাসে স্যার জয়েন করছিল, কিন্তু স্যার কারেন্ট চলে গেছে দেখে স্যার আর মনে থাকতে পারে নাই। 37 না? আবিদুর রহমান। স্যার কারো কোনো কোশ্চেন আছে আর? না। ওকে, তাহলে আমরা এখানে শেষ করলাম আজকে। নেক্সট ক্লাস আবার দেখা হবে।
সবাই ভালো থাকিও। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।